এই ভিডিওর মাধ্যমে আমরা এখন দেখব যে আমাদের ল্যাপটপ কেনার সময় বা কেনার ঠিক যে সময়টা কিনছি, কেনার মুহূর্তে আমাদের কোন কোন জিনিসগুলো দেখে নেওয়া উচিত। তো আমরা এখান থেকে এটা বলতেই পারি যে আমরা যে ল্যাপটপটা কিনবো বা যে ল্যাপটপটা আমাদের বাজেট অ্যান্ড পারপাস ওয়াইজ সিলেক্ট করা হয়েছে, এটা আগে থেকে সিলেক্ট করা হয়েছে না আমরা এখন সেই ল্যাপটপটা কিনতে কোনো শোরুমে গেছি, কোনো শপে গেছি। এখন আমাদের ল্যাপটপটা নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে সেলস পার্সনটা আছেন সেখানকার, তিনি ল্যাপটপটা বুঝিয়ে হ্যান্ড ওভার করে দিবেন। সো এই পর্যন্ত হ্যান্ড ওভার করার আগ পর্যন্ত কিন্তু আপনি বুঝে নেওয়ার আগ পর্যন্ত যদি কোনো ইস্যু হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি সেই পার্টিকুলার প্রোডাক্টটা নাও নিতে পারেন কোনো ডিফেক্ট থাকলে। সো বুঝে নেওয়ার আগ পর্যন্ত আপনি যদি এটা করেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট কোনো ডিফেক্ট প্রোডাক্ট না নিয়ে সেটা অল্টারে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। অন্য সেম ব্র্যান্ডেরই সেম মডেল আর একটা প্রোডাক্ট নিতে পারেন। বাট যদি আপনি একবার হয়ে যায়, আপনি একবার কিনে নেন সেটা, বা আপনি বুঝে তাদের কাছ থেকে নিয়ে নেন, তাহলে দেখা যাবে যে কোনো সমস্যা বের হলে সেটা ওয়ারেন্টি ক্লেম করতে হবে অ্যান্ড হাজারো ঝামেলা ফেস করতে হবে সেখানে। তো আমরা এখন দেখব যে আমাদের ঠিক কেনার মুহূর্তে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। সাপোজ আমরা সিলেক্ট করেছি এই ল্যাপটপটা এইচপি 13 জেন ইন্টেল কোর i5, এই ল্যাপটপটা আমরা কিনবো। এখন যখন আমরা আগে থেকে স্পেক্স জানি, স্পেসিফিকেশনস জানি এই ল্যাপটপের কি কি, এখন আমাদেরকে ল্যাপটপটা আনবক্স করে দিয়ে দিয়েছে, আমরা এখন এটা চেক করব যে ঠিক আছে কিনা। সো চেক করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস চেক করব। ল্যাপটপের অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিসপ্লে, অ্যান্ড এটা অনেক ক্রুশাল একটা পার্ট অ্যান্ড অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। ডিসপ্লের ক্ষেত্রে সাধারণত কি কি সমস্যা হয়ে থাকে, ডিসপ্লেতে আমরা 3 ধরনের ইস্যু দেখতে পাই। 3 ধরনের ইস্যুর মধ্যে প্রথমটা হচ্ছে ডেড পিক্সেল। সো আমরা জানি যে স্ক্রিনকে পিক্সেল ওয়াইজ ভাগ করা হয়। সো ডেড পিক্সেল হচ্ছে একটা অন্যতম সমস্যা ডিসপ্লের। সো আমাদেরকে ডেড পিক্সেল দেখে নিতে হবে যে কোনো আমাদের যে ল্যাপটপটা নিচ্ছি সেটার স্ক্রিনে কোনো ডেড পিক্সেল আছে কিনা। ডেড পিক্সেল সাধারণত কেমন হয় সেটা একটু দেখানোর জন্য এখানে আসছি। ডেড পিক্সেল সাধারণত এইরকম যে কোনো পিক্সেল যদি ঠিকমতো কাজ না করে বা সেটা ঠিকমতো আউটপুট দিচ্ছে না, তখন আমরা সেটাকে ডেড পিক্সেল বলছি। অ্যান্ড ডেড পিক্সেল ইস্যুর কারণে দেখা যায় যে পার্টিকুলার একটা পিক্সেল ডেড, তার আশপাশের পিক্সেলগুলোতেও এটা ইফেক্ট ফেলতে পারে বা ফেলে। তো ডেড পিক্সেলের সাধারণত এরকম হয় যে আপনি একটা ওয়াইড স্ক্রিনে ব্ল্যাক ডট দেখতে পাবেন, বা ব্ল্যাক স্ক্রিনে হোয়াইট ডট বা আদার কালার। তো ওভারঅল যেই কালারটা তাকে প্রডিউস করা উচিত ছিল ল্যাপটপের, বাট সেটা সে করছে না, এটাই হচ্ছে ডেড পিক্সেল টেস্ট। তো আপনি যদি একটা ল্যাপটপের স্ক্রিনে এরকম কোনো, এটা কিন্তু অনেক ছোট, অনেক অনেক ছোট একটা পয়েন্ট হয়, সো আপনাকে অনেক নিখুঁতভাবে দেখে নিতে হবে এই বিষয়টা। সো আপনি যদি ডেড পিক্সেলটা দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ল্যাপটপটা নেবেন না, কারণ এটাতে আপনার ভবিষ্যতে স্ক্রিনে অন্য কোনো ইস্যু আসতে পারে, তাই আপনি সেই জিনিসটা অবশ্যই নেবেন না। এক্ষেত্রে যদি প্রোডাক্টটা সেই সময় অ্যাভেলেবেল না থাকে, আপনি একটা পার্টিকুলার ল্যাপটপ সিলেক্ট করে গেছেন, পার্টিকুলার মডেল, ওই জিনিসটা একটাই পিস বলছে যে 1 পিস আছে, ডেড পিক্সেল ইস্যু, একটাই পিক্সেল, ছোট, বোঝা যাবে না, দেখতে পাবে না কেউ, তাও আপনি নেবেন না। এখন ল্যাপটপের ক্ষেত্রে সাধারণত যখন ডিসপ্লে টেস্ট করায়, সেলস পার্সনগুলো সাধারণত এইরকম একটা 4K বা 8K সম্পূর্ণ ভিডিও প্লে করে দেয় অ্যান্ড দেখায় যে কত সুন্দর, মানে কত ভালোভাবে প্লে হচ্ছে, বাট এটা আসলে কোনো কাজের না। তা আমরা যেটা দিয়ে ডেড পিক্সেল টেস্ট করব সেইটা হচ্ছে এই একটা ভিডিও, আমি এটা আপলোড করে দিব। সো এই ভিডিওটাতে আমরা যদি প্লে করি, আমরা দেখব যে সম্পূর্ণ স্ক্রিনটা এখন রেড হয়ে আছে। সো এখানে আপনি পজ করবেন, পজ করার পর চেক করবেন যে আসলেও কি রেড হয়ে আছে বা রেডের মধ্যে কোনো ব্ল্যাক ডট তো নাই ছোট, এটা লক্ষ্য করবেন। তারপর প্রত্যেকটা কালার, এই ভিডিওতে অনেকগুলো কালার আছে, আপনি প্রত্যেকটা কালার যখন আসবে আপনি সুন্দর করে
পজ করে টেস্ট করবেন যে সেই কালারটার মধ্যে অন্য কোনো কালারের কোনো ডট আছে কিনা। আপনার যদি মনে হয় যে কোনো একটা ডট আছে, সেটা ময়লাও হতে পারে বা এরকমও হতে পারে, তো আপনি তখন নিজে নিজে সেই ময়লাটা না সরিয়ে স্ক্রিনের আপনি দয়া করে সেলস পার্সনকে বলবেন যে এইখানে এটা কি ময়লা নাকি এটা ডেড পিক্সেল। আপনি নিজে নিজে পরিষ্কার করে করতে যাবেন না, কারণ অন্য কোনো ইস্যু হলে তখন সেটা রেসপন্সিবিলিটি আপনার হয়ে যেতে পারে। সেই জন্য এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই ভিডিওটা 1 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা আপনি যখন দেখবেন, প্রত্যেকটা যখন কালার আসবে, আপনি ভালো করে প্রত্যেকটা কালারের জন্য আপনি সম্পূর্ণ A to Z এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন যে অন্য কোনো কালার আছে কিনা, অন্য কোনো কালারের ইস্যু দেখাচ্ছে কিনা। সো এটা হচ্ছে একটা ইস্যু, যে ডেড পিক্সেল টেস্ট। আরেকটা হচ্ছে, এখন ডিসপ্লের আরো একটা সমস্যা হচ্ছে স্ক্রিন ব্লিডিং। ওকে, স্ক্রিন ব্লিডিং জিনিসটা কি? আমরা সাধারণত যেই সব ল্যাপটপ কিনে থাকি বাজেট সেগমেন্টের মধ্যে, সেইগুলোতে আইপিএস ডিসপ্লে আসে। সেগুলো সাধারণত আইপিএস ডিসপ্লের সাথে আসে, ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস। আর কিছু কিছু আসুসের ল্যাপটপ আছে, তারা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লের সাথে আসে। তো যেগুলো আইপিএস ডিসপ্লের সাথে বাজেট ল্যাপটপগুলো আসে, সেগুলোতে একটা ইস্যু হচ্ছে স্ক্রিন ব্লিডিং। সো স্ক্রিন ব্লিডিং জিনিসটা কি? স্ক্রিন ব্লিডিং জিনিসটা হচ্ছে, আপনি যখন একটা সম্পূর্ণ ব্ল্যাক স্ক্রিন দেখাবেন বা ব্ল্যাক স্ক্রিন দেখবেন, তখন সাইড দিয়ে এইরকম ব্যাকলাইট মানে আলোটা চলে আসবে। সো প্রত্যেকটা আইপিএস ডিসপ্লে ল্যাপটপেই স্ক্রিন ব্লিডিংটা একটু থাকে, এটা অ্যাকসেপ্টেবল, বাট বেশি যেন না হয়। যেমন এই এই ইয়াতে যদি দেখেন যে এটা স্ক্রিন ব্লিডিং, এখান থেকে অনেক বেশি পরিমাণ বের হচ্ছে, এটাও স্ক্রিন ব্লিডিং, অনেক বেশি পরিমাণ পিছনের হোয়াইট যে লাইটটা আছে সেটা সামনে চলে আসছে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে একটু কম কম আসে, যেমন এইটা যদি দেখেন তাহলে অনেকই সামান্য আসছে। সো স্ক্রিন ব্লিডিংটা আছে, আপনি এটা একটু দেখে নেবেন, অন্য অন্য ল্যাপটপ বা ডিসপ্লের সাথে কম্পেয়ার করে নিতে পারেন যে স্ক্রিন ব্লিডিংটা অন্য আইডিয়ালটা বোঝার জন্য। তবে এটা একটু বেশি স্ক্রিন ব্লিডিং হলে এইরকম বা এইরকম হলে আপনি সেটাকে অ্যাভয়েড করবেন না নেওয়ার জন্য, কারণ ভবিষ্যতে স্ক্রিন ব্লিডিং ইস্যুটা আসতে পারে। সো এটার জন্য আপনি কি করবেন, আমি এই সম্পূর্ণ ফাইলটা আপলোড করে দিব গুগল ড্রাইভে, যেন আপনারা ইউজ করতে পারেন এইটা। সো স্ক্রিন ব্লিডিং এর জন্য এই সম্পূর্ণ এই ইমেজটা দেখবেন, এই ইমেজটা দেখার পর এটাকে ফুল স্ক্রিনে নেবেন। ফুল স্ক্রিনে নিলেই, এটাকে যদি ফুল স্ক্রিনে নেন তাহলেই দেখতে পাবেন যে সম্পূর্ণ ব্ল্যাক দেখাচ্ছে। ব্ল্যাকের মধ্যে থেকে আপনার স্ক্রিনের কোনো জায়গায় এই সাইড থেকে, এগুলো সাধারণত কর্নারে বা এইরকম মানে এজগুলোতে হয়, বর্ডারগুলোতে হয়, তো দেখবেন এই সাইড দিয়ে কোনো ব্ল্যাক আলো স্ক্রিনে বেশি চলে আসছে কিনা, এটা হচ্ছে স্ক্রিন ব্লিডিং একটা ইস্যু। সো এটা একটা ব্যাপার, এটা দেখবেন। অ্যান্ড আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে যদি আপনি একটা জিনিস দেখেন যে ডিসপ্লের রিফ্রেশ রেট অনেক সময় মেনশন করা থাকে যে 60 হার্জ বা বিভিন্ন হার্জ, এটা হচ্ছে যে মেনশন করা থাকবে, বিভিন্ন ল্যাপটপে মেনশন করা থাকে। তো ডিসপ্লের রিফ্রেশ রেটটাও টেস্ট করতে হবে, বাট সেটার জন্য আমাদেরকে ওয়াইফাই প্রয়োজন হয়। তো ওয়াইফাই ব্যাপারটাতে পরে আসছি, এটা আসলো, এটা গেল আমাদের ডিসপ্লের ব্যাপার। এখন সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা স্পেসিফিকেশন ধরেই যদি কোনো ল্যাপটপে লাগাই, তাহলে আপনি দেখবেন যে এইখানটায় মেনশন করা আছে যে প্রসেসর কোর অ্যান্ড প্রসেসর থ্রেড। সো কোর অ্যান্ড থ্রেডের বিষয়টা আছে, অ্যান্ড আপনি সিপিইউ ক্যাশ মেমোরি, তো আপনি দেখে নেবেন যে আপনি যেই ল্যাপটপটা সিলেক্ট করে আসছিলেন সেইটার এই জিনিসগুলো আপনি আপনার ল্যাপটপের মধ্যে পাচ্ছেন কিনা। সো টাস্ক ম্যানেজারের মধ্যে যাবেন, টাস্ক ম্যানেজারের মধ্যে যাওয়ার পর আপনি দেখবেন এইখান থেকে যে আপনার সিপিইউ এখানে যেটা আছে আপনি সেটাই সিলেক্ট করে এসেছিলেন কিনা, এটা দেখবেন। অবশ্যই দেখে নেবেন, কারণ দেখা যায় যে অনেক ল্যাপটপের অনেক ধরনের প্রসেসরে আসে, দেখা যাচ্ছে যে আপনি যেটা সিলেক্ট করে আসছেন সেটা না দিয়ে অন্য কোনোটা সেম মডেলের অন্য প্রসেসর সহ সেলসম্যান আপনাকে দিয়ে দিতেও পারে। এটা খুবই রেয়ার হয়, তাও আপনি একটু দেখে নেবেন এই জিনিসটা। এখানে কি দেখবেন যে আপনার প্রসেসর যদি দেখে নেন, ম্যাচ করে নেন যে আপনি যেই প্রসেসরটা নিচ্ছেন সেটা
এই প্রসেসর মডেল অ্যান্ড এখানকার প্রসেসর মডেল সেম কিনা, কোর i5 বা কোর আলট্রা নতুন বা রাইজেন 5 এই জিনিসটা সেম কিনা এটা অবশ্যই চেক করে নেবেন। এইটা হচ্ছে একটা। এখন প্রসেসর থেকে আরো একটা জিনিস আসছে, আপনারা যখন ল্যাপটপ নিবেন আপনি অবশ্যই চাইবেন যে আপনি আপনার ল্যাপটপকে যেন ফুল ইউটিলাইজ করতে পারেন। আপনি আপনার ল্যাপটপের আপনি যেন সম্পূর্ণ ল্যাপটপটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন, এটা একটা মেন কারণ হয়। তো আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে যে সিপিইউ ইউসেজ 16%, তার মানে 100% এর মধ্যে সিপিইউ ইউসেজ হচ্ছে এখন 16, 17, অ্যারাউন্ড 20%। তো আপনি অবশ্যই চাইবেন যে আপনি যখন কাজ করবেন, আপনি যখন মানে এখন কোনো কাজ হচ্ছে না এখানে, সেই জন্য এইখানে এই ল্যাপটপে জিনিসটা 16, 17 or অ্যারাউন্ড 20%, বাট আপনি যখন কাজ করবেন আপনি যেন ফুল 100% ইউজ করতে পারেন আপনার সিপিইউর। অ্যান্ড 100% ইউজ না হওয়া কিন্তু একটা বড় সমস্যা, যে আপনি আপনার সিপিইউকে 100% ইউজ করতে পারছেন না। তখন আপনি কি করবেন, আপনি অবশ্যই এই সিপিইউ জেড নামের এই টুলটা ইনস্টল করবেন ল্যাপটপের মধ্যে। এখন এখানে একটা বড় প্রশ্ন আসে যে এগুলো আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে অবশ্যই পেন ড্রাইভে নিয়ে যেতে হবে। কেন ডাউনলোড করতে পারবেন না? কারণ বর্তমান ল্যাপটপগুলোতে নিজেদের সফটওয়্যার থাকে অ্যান্ড সেই সফটওয়্যারের মাধ্যমে ওয়ারেন্টিটা সাধারণত অনলাইনে হয়ে যায়। সো আপনি যখনই অনলাইনের সাথে কানেক্ট হবেন ওয়ারেন্টি তখন থেকে দেখাবে যে ল্যাপটপটার ওয়ারেন্টি শুরু হয়ে গেছে। সো এইটা একটা ইস্যু থাকে, সেই জন্য দেখা যায় যে আমাদের এই সবগুলো আমাদেরকে ওয়াইফাই কানেক্ট করতে দেয় না। তো আপনি অবশ্যই এটা পেন ড্রাইভে নিয়ে যাবেন। এটার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে পেন ড্রাইভ নিয়ে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে আপনি এখানে লক্ষ্য করেন যে ইউএসবি 3 পোর্ট আছে, ইউএসবি থান্ডারবোল্ট পোর্ট আছে, এই পোর্টগুলো টেস্ট করার জন্যও কিন্তু আপনার অবশ্যই লাগবে, পেন ড্রাইভ লাগবে, যে আপনি টেস্ট করে দেখে নেবেন যে এখানে সবকিছু আপনার পোর্টগুলো যেসব পোর্ট আছে সেসব পোর্ট ঠিক মতো কাজ করছে কিনা এটা দেখে নেওয়া অনেক জরুরি। সেই জন্য আপনি অবশ্যই পেন ড্রাইভ নিয়ে যাবেন। পেন ড্রাইভ যখন নিয়েই যাচ্ছেন তখন এই ফাইলগুলো ডাউনলোড করে আপনার ফোন থেকে ডাউনলোড করে বা কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে যাবেন। আপনার যদি ল্যাপটপ না থাকে, আপনার যদি পেন ড্রাইভ না থাকে বা পেন ড্রাইভে ভরে নিয়ে যাওয়ার মতো অবস্থা না থাকে, সিচুয়েশন না থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার ফোনে এই সব কিছু ডাউনলোড করবেন, একটা ফোল্ডারে রাখবেন অ্যান্ড ফোনের কেবল দিয়ে ল্যাপটপে কানেক্ট করে সম্পূর্ণ পোর্টও টেস্ট করে নেবেন অ্যান্ড এই ফাইলগুলো ল্যাপটপে ট্রান্সফার করে দেবেন। সো এইটা যেখান থেকে এটা আসলেও আপনি চাইবেন যে আপনার সিপিইউ যেন সম্পূর্ণ ইউজ হয়। এই সিপিইউ জেডটা যদি আপনি ইনস্টল করেন সিপিইউ জেড, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ল্যাপটপের সিপিইউটা সম্পূর্ণ ঠিক মতো আছে কিনা। এখন সিপিইউ জেড এর এখানে এসে আপনি এখান থেকেও লক্ষ্য করে দেখে নিতে পারেন যে সিপিইউ জেড এর মধ্যে আপনার প্রসেসরের নাম দেওয়া আছে, প্রসেসরের বিষয়ে সবকিছু বলা আছে, মাদারবোর্ডের ইনফরমেশন আছে, মেমোরি অর্থাৎ র্যামের কথা বলা আছে। তো র্যামেরটাই পরে আসছি। আপনার এখানেও র্যামের ইনফরমেশন দেওয়া আছে, এটাও পরে বলছি। গ্রাফিক্স কার্ড বা আপনার এটাও পরে আসছি। এখন এই জায়গাটাতে যে আপনি এখন আপনার ল্যাপটপটাকে স্ট্রেস দিবেন। সো স্ট্রেস সিপিইউ এই জিনিসটা আমি যদি দুইটা সাইড বাই সাইড নিয়ে আসি, দেখেন এইটা হচ্ছে বর্তমানে অ্যারাউন্ড 20% আছে। আমি এখন স্ট্রেস সিপিইউতে দিব, তখন আমাদের সিপিইউ ইউসেজ 100% হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি অবশ্যই টেস্ট দেখে নেবেন যে আপনার সিপিইউ ইউসেজটা স্ট্রেস দেওয়ার সময় 100% হচ্ছে কি হচ্ছে না। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা অবশ্যই চেক করে নেবেন। অ্যান্ড সাথে সাথে আপনি এটাও দেখে নেবেন যে এখানে ইউটিলাইজেশন 100%, আপনি এটাও চেক করবেন যে এটা অবশ্যই চার্জে লাগিয়ে করবেন। অ্যান্ড দেখবেন যে আপনি যখন স্ট্রেস দিচ্ছেন তখন আপনার ল্যাপটপটা কি অনেক বেশি গরম হচ্ছে কিনা, ওভারহিটিং ইস্যু হচ্ছে কিনা। যদি ওভারহিটিং ইস্যু হয়ে যায় যে না প্রচুর পরিমাণে গরম হচ্ছে, অত্যাধিক গরম হচ্ছে, তাহলে আপনি দেখে নিতে চাইবেন যে আসলে সমস্যাটা কিসের।
কারণ ওভারহিটিং ইস্যু একটা অনেক বড় ইস্যু ল্যাপটপে, অ্যান্ড এই জিনিসটা অনেক হার্মও করে থাকে। সো আমি যেহেতু আসুস ইউজ করছি, এখান থেকে কিন্তু আমি দেখতে পারবো যে আমার সিপিইউ টেম্পারেচার কত, 95 ডিগ্রি। সো এইটা আপনি দেখবেন যে আপনি যখন ইউজ করছেন আপনার বাজেট ল্যাপটপে সাধারণত এত উঠবে না, এত টেম্পারেচার হবে না। আপনি দেখবেন এটা অ্যারাউন্ড 88-90 কিনা, অ্যান্ড যদি এরকম হয়ে যায় 95-99, তাহলে এটা কিন্তু হিউজ ইস্যু একটা। এটা লং টার্মে আপনার হিউজ ড্যামেজ করতে পারে। সো আপনি এই জিনিসটা এত বেশি যদি হিট হয় তাহলে সেই প্রোডাক্টটা নেওয়া থেকে বিরত থাকবেন। সো যখন আপনি দেখছেন যে সম্পূর্ণ ইউটিলাইজ হচ্ছে 100%, তখন মানে হচ্ছে যে আপনি আপনার ল্যাপটপটার প্রসেসর ঠিকঠাক আছে অ্যান্ড ওভারহিটিং ইস্যু যদি না হয় তাহলে অলরাইট। সো এটা আমরা এখন স্ট্রেসের এই জিনিসটা যদি অফ করে দেই, সো আমার সিপিইউ ইউসেজ আবার কমে যাচ্ছে, 20% চলে আসলো। এবার হচ্ছে আমাদের র্যাম। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ল্যাপটপের র্যাম। সো আমরা যদি একটা জিনিস দেখে নেই এখান থেকে যে র্যাম হচ্ছে 8 GB, 1x8 নন রিমুভেবল, আর রিমুভেবল র্যাম দেওয়া আছে DDR4 3200 MHz বাস স্পিডের র্যাম, টোটাল র্যাম স্লট 2, র্যাম এক্সপেনশন স্লট 1, ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট 16 GB। ওকে, তো আপনি এখন এখানে আসবেন, এখানে আসার পর সিপিইউ জেডে এসে মেমোরিতে চেক করে নেবেন যে আপনার র্যামের টাইপ DDR4 কিনা। ওকে, তারপরে হচ্ছে যে সাইজ কতটা দেওয়া আছে সেটা, অ্যান্ড এইখান থেকে যদি আপনি আসেন স্লট 3 and 4 এ দেখবেন যে এখানে মেনশন করা হচ্ছে DDR4 SODIMM। ইট মিনস হচ্ছে যে ল্যাপটপের র্যাম 16 GB, আমার এখানে 16 GB লাগানো আছে র্যাম। আর এটা হচ্ছে আমি টুইনমসের র্যাম লাগিয়েছি, তো আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ল্যাপটপে কোন কোম্পানির র্যাম লাগানো আছে। এখানে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে DDR4 ডুয়াল চ্যানেলে 3200 MHz, সিঙ্গেল চ্যানেলে 1600 MHz। ল্যাপটপের এই বিষয়টাতে এখন আসি, আমার এখানে দুইটা র্যাম লাগানো আছে বিধায় আমি 3200 MHz পাচ্ছি, এখান থেকেও আমি এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখান থেকে এসেও যদি আমি মেমোরিতে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ফর্ম ফ্যাক্টর, SODIMM অ্যান্ড স্পিড 3200। ওকে, এটা এখন আপনি যখন ল্যাপটপ নেবেন তখন আপনি আপনার পারপাস অনুযায়ী নেবেন। এখানে আমি কিছু কিছু জিনিস মেনশন করে দিতে চাই, যেমন আপনি অবশ্যই এই ল্যাপটপের প্রাইস কত, অ্যারাউন্ড 73,000 টাকা। আপনি যখন এই ল্যাপটপটা নিচ্ছেন আপনাকে 8 GB র্যাম দিচ্ছে অ্যান্ড ম্যাক্সিমাম 16 GB। কিছু কিছু ল্যাপটপে দেখা যায় যে টোটাল 16 GB র্যামই দিয়ে দেয়। ওকে, এই 8 GBটা হচ্ছে রিমুভেবল 1x8 GB। আপনি অবশ্যই এটা ইনশিওর হবেন যে এটা 1x8 GB নাকি দুইটা 4 GB স্টিক। দুইটা 4 GB স্টিক সাধারণত এখানে একটু বেশি কমপ্লেক্সিটি আছে, আমি একটু মেনশন না করলেই না। HP ল্যাপটপে আপনি যখন দেখছেন এখানে যে 1x8 রিমুভেবল, তার মানে এখানে 8 GB আছে, একটাই 8 GB আছে, 4 নাই, একটা স্লট ফাঁকা আছে। আপনি পরে একটা 3200 MHz বাস স্পিডের র্যাম 8 GB কিনে লাগাতে পারবেন, সেটার দাম হয়তো 4000 টাকার মতো পড়বে, আপনি কিনে লাগালেন, সেটা ঠিক আছে। কিছু কিছু ল্যাপটপে এই জিনিসগুলো ইনবিল থাকে, মানে মাদারবোর্ডের সাথে র্যামটাকে মাদারবোর্ডের মধ্যে র্যামটা থাকে, সেখানে কিছু কিছু ইস্যু হয়। আমরা যদি অন্য একটা ল্যাপটপ দেখি, এই আসুসের এই ল্যাপটপটাই, ওটা HP ছিল, এটা আসুসের ল্যাপটপটাই কি মেনশন করা আছে দেখি। সো এখানে দেখেন যে ইনস্টল র্যাম 8 GB নন রিমুভেবল। সো এই জিনিসটা মেনলি মাদারবোর্ডের সাথে লাগানো। ওকে, মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেওয়া র্যাম এইটা। কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় যে আপনি এখানে দেখেন যে নন রিমুভেবল বলছে 8 GB, আবার এখানে র্যাম এক্সপ্যানশন স্লট একটা মেনশন করছে, আপনি আরো একটা 8 GB ঢুকাতে পারবেন। এইটা অবশ্যই ইনশিওর হয়ে নেবেন যে এখানে 8 GB মাদারবোর্ডের সাথে লাগানো কিনা, কারণ অনেক ল্যাপটপস এই সেম কোম্পানির সেম মডেলের ল্যাপটপে দেখা যায় যে কিছু কিছু এইভাবে ম্যানুফ্যাকচার হয়ে থাকে
যেখানে 1x4 GB নন রিমুভেবল অ্যান্ড আরেকটা 4 GB স্টিক এখানে দেওয়া। তার মানে আপনি যখন আপগ্রেড করবেন তখন কিন্তু আপনাকে 4 GBটা বের করে ফেলতে হবে, তারপর আপনি 8 GB অথবা 12 GB একটা র্যাম লাগাতে পারেন। এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে র্যামটা খুলে ফেলছেন, একটা 4 GB র্যাম খুলে ফেলছেন, এটা আপনাকে পরে যদি ইউটিলাইজ করতে হয় আপনাকে বিক্রি করতে হবে অ্যাজ এ সেকেন্ড হ্যান্ড র্যাম, অথবা আপনার বাসায় ফেলে রাখতে হবে। তো আপনি অবশ্যই এই জিনিসটা ইনশিওর হবেন যে এই র্যামটা এই যে 8 GB কথা মেনশন করছে এইটা কিনা, এইটা হচ্ছে যে এইটা মানে মাদারবোর্ডের সাথে 8 GB কিনা, 4 GB না, এটা অবশ্যই শিওর হবেন। আপনাকে যখন ক্যাশ মেমো দিবে আপনি তখন অবশ্যই সেই জিনিসটাতে যেন মেনশন করা থাকে এই জিনিসটা। কারণ একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি একটা ল্যাপটপ দেখেছিলাম, সেটা হচ্ছে লেনোভোর। সো লেনোভোর ল্যাপটপে যে যখন যিনি প্রোডাক্টটা কিনেন তিনি এমন দেখেছিলেন, বাট পরে যখন তিনি র্যাম আপগ্রেড করবেন দেখছেন যে একটা র্যাম স্লট ফাঁকা নাই, সেখানে র্যাম দেওয়া। তো তখন বোঝা গেল যে 4 GB র্যাম মাদারবোর্ডের সাথে অ্যান্ড 4 GB র্যাম হচ্ছে এক্সট্রা করে। তারপর এটা তো হওয়ার কথা ছিল না, তারপর লেনোভোর অফিসিয়াল অথরিটিকে যখন জিজ্ঞেস করা হলো যে এটা এরকম কেন, তখন তারা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার নিয়ে বলছেন যে এই প্রোডাক্টটা এইভাবেই ম্যানুফ্যাকচার করা হয়েছে। সো আপনি যখন নেবেন তখন অবশ্যই দেখে নেবেন, কারণ এখনকার সময়ে 8 GB র্যাম তো মিনিমাম, কিছু কিছু কাজের ক্ষেত্রে 8 GB র্যামও কম হয়ে যায়। তখন আপনাকে আরও একটা 8 GB স্টিক যদি লাগিয়ে নেন তাহলে 16 GB হয়ে গেলে আপনি স্মুথলি অনেক কাজ করতে পারবেন। ছোটোখাটো ভিডিও এডিটিংও হয়ে যাবে, ফটোশপের কাজও হয়ে যাবে ছোটোখাটো। সো এই জিনিসটা দেখে নেবেন। র্যামের বিষয়টা এখানে গেল, অ্যান্ড এখান থেকে র্যামের সম্পূর্ণ জিনিস আপনি দেখতে পাবেন যে আপনার র্যামের ম্যানুফ্যাকচারারকে, এখানে র্যামের যে এরকম মেমোরিগুলো আছে সেগুলোর ম্যানুফ্যাকচারারকে। এখানে আমাদের র্যামের বিষয়টা শেষ হয়ে গেল। এরপর আসছে হচ্ছে আমাদের এসএসডি স্টোরেজ টাইপ। অবশ্যই এসএসডি, এখন এসএসডি চলছে, এসএসডি নেবেন। এখানে 512 GB এসএসডি মেনশন করা আছে। আপনি এখান থেকে এসে ডিস্কে যাবেন, এরকম ভাবে একটা ডিস্কে থাকবে, এখানে আপনি দেখবেন NVMe 512 GB এটা মেনশন করা থাকবে। আপনি যখন 512 GB এসএসডি কিনবেন তখন আপনি 477 ওকে, আপনি যখন 512 GB এসএসডি নেবেন তখন আপনি 477 GB পাবেন, ইউজ করতে পারবেন যেটা। ওকে, এখানে আমি দুইটা এসএসডি লাগানো আছে, দেখেন দুই কোম্পানির, একটা হচ্ছে ইন্টেলের আর একটা হচ্ছে টিমের। সো দুইটাই কিন্তু 512 GB অ্যান্ড ক্যাপাসিটি আমি ইউজ করতে পারবো 477 GB। আপনি এটা দেখে নেবেন যে আপনি যেই প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন সেইটার এখানে 512 লেখা থাকলে এখানেও 512 আছে কিনা, অ্যান্ড যদি এখানে 500 GB থাকে তাহলে হয়তো এখানে একটু কম থাকবে। তবে আপনার প্রসপেক্টাসে যদি 512 থাকে তাহলে আপনি 512টাই নেবেন, কম হলে নেবেন না এটা। তারপর আমরা পোর্টের কথা মেনশন করে দিয়েছি, আপনি অবশ্যই একটা পেন ড্রাইভ অথবা ফোনের চার্জার সহ নিয়ে যাবেন এই পোর্টগুলো টেস্ট করার জন্য। ইউএসবি পোর্ট, আপনি এই টেস্ট শুধু এরকম করবেন না, একটা বড় ভিডিও বা ফাইল ল্যাপটপ টু ফোন আর পেন ড্রাইভ অ্যান্ড সেম আপনি ট্রান্সফার করে দেখবেন, একবার এখান থেকে ওইখানে অ্যান্ড আবার ওইখান থেকে এখানে ট্রান্সফার করে দেখবেন যে সেই সব কিছু ঠিক আছে কিনা, পোর্টগুলো ঠিক আছে কিনা। তারপর HDMI পোর্ট, এই জিনিসটাও দেখে নিতে পারেন, তাদেরকে বলতে পারেন যে এটা হচ্ছে টেস্ট করে দেন, এটা নাও করা যেতে পারে। HDMI পোর্টও ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমে অনেকজন কি এটার মাধ্যমেই প্রেজেন্টেশন দেওয়ার জন্য এটার মাধ্যমেই আমরা যেটা ওইটার সাথে কানেক্ট করি। সো এটা হচ্ছে এক নাম্বার। আর একটা জিনিস, আবার হেডফোন, মাইক্রোফোন, জ্যাক, এটাও টেস্ট করে নেবেন, যে একটা হেডফোন নিয়ে যে টেস্ট করে নেবেন যে পোর্টগুলো কাজ করছে কিনা, কারণ অনেক সময় মিটিংয়ের জন্য মানুষ ওয়্যার্ড ইয়ারফোন ইউজ করে, তো এই পোর্টগুলো কাজ করাটা অনেক ইম্পর্টেন্ট। আর HDMI পোর্ট দেখে নেবেন, কারণ আমরা প্রজেক্টরে যখন প্রেজেন্টেশন দেই তখন আমাদের সাধারণত HDMI পোর্ট দিয়ে কানেক্ট হয়। সো বাই চান্স যদি কোনো ইস্যু থাকে তাহলে যেন সেটা তখনই দেখা হয়ে যায়। তারপর আপনার কাজ হচ্ছে, মেইন কাজ একটা, সেটা হচ্ছে যে আপনি টেস্ট করে নেবেন যে আপনার কিবোর্ড ঠিক আছে কিনা।
সেখান থেকে নিউ যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড নাও ইনস্টল থাকতে পারে, ইনস্টল থাকলে ওয়ার্ডে দেখে নেবেন, অথবা ইনস্টল না থাকলে এখানে দেখে নেবেন টেস্ট কিবোর্ড। এখানে আসার পর আপনি র্যান্ডমলি সম্পূর্ণটা হচ্ছে দিবেন। সম্পূর্ণ দিবেন বলতে কিবোর্ডে যত বাটন আছে সম্পূর্ণ প্রেস করবেন, 1 2 3 4 এরকম ভাবে যা যা আছে সম্পূর্ণ, এন্ড এটা মাল্টিপল টাইমস অ্যাটলিস্ট 2বার টেস্ট করে নেবেন যে আপনার সম্পূর্ণ কিবোর্ডটা ঠিক আছে কিনা, সম্পূর্ণ কিবোর্ডে যেটা ইনপুট দিচ্ছেন এখানে সেই ইনপুটটা আসছে কিনা এটা টেস্ট করবেন। তারপর একটা বিষয় সেটা হচ্ছে ক্যামেরা। আপনি ক্যামেরাতে যে ক্যামেরা অ্যাপটা সার্চ দিয়ে ক্যামেরাটা দেখবেন, সাউন্ড রেকর্ডার সার্চ দিয়ে সাউন্ড রেকর্ডারটাও টেস্ট করবেন যে আপনার ভয়েস ঠিক মতো নিচ্ছে কিনা, কারণ অনেক সময় আমরা অনলাইন মিটিং এর জন্য ল্যাপটপ পারচেজ করে থাকি, সেই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। ক্যামেরায় যে ছবিটাও দেখবেন এন্ড ভিডিওটাও করে দেখবেন ক্যামেরায় যে কেমন আসছে, এটা কেমন আসছে বলতে সব ঠিক মতো স্টোর করছে কিনা। তারপর আপনি যখন ক্যামেরাতে ভিডিও করলেন, অডিও রেকর্ড করলেন, দেন ওগুলোকে প্লে করবেন। প্লে করার সময় আপনি আপনার তখন যেগুলো স্পিকার আছে সেই স্পিকারগুলোকে টেস্ট করে নিতে পারবেন সেটার মাধ্যমে। আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন, সাউন্ডটা ঠিক মতো কিনা। কিছু সময় কিছু ল্যাপটপের সাউন্ড একটু ঘ্যার করে, সো অবশ্যই সেই জিনিসটা দেখে নেবেন। যদি এরকম কোনো জিনিস ইস্যু থাকে তাহলে আপনি সেটা নিবেন না। তারপর ব্লুটুথ, আপনি ফোন দিয়ে টেস্ট করে দেখবেন যে ব্লুটুথের সাথে ঠিক মতো কানেক্ট হচ্ছে কিনা, আপনি ফাইল ট্রান্সফার করতে পারছেন কিনা, পাঠাতে পারছেন কিনা, নিতে পারছেন কিনা, এই জিনিসটা দেখবেন। আপনার কাছে যদি কোনো ওয়্যারলেস মাউস থেকে থাকে, নিয়ে যাবেন। যদি ওয়্যারলেস মাউস না থাকে তাহলে দরকার নাই। আপনার কাছে যদি কোনো ওয়্যারলেস ইয়ারবাডস বা নেক ব্যান্ড থেকে থাকে, আপনি অবশ্যই নিয়ে যেয়ে সেটাতেও সাউন্ড কোয়ালিটিটা চেক করবেন যে ঠিক মতো আসছে কিনা। এইরকম কিবোর্ডে যদি ব্যাকলিট কিবোর্ড হয় তাহলে আপনি অবশ্যই টেস্ট করে নেবেন যে কিবোর্ডের আলো ঠিক মতো জ্বলছে কিনা। ব্যাকলিট কিবোর্ড জিনিসটা কি? ব্যাকলিট কিবোর্ড হচ্ছে যেই কিবোর্ডের পিছনে আলো জ্বলে। আপনি অবশ্যই এটা চেক করে নেবেন যে কিবোর্ডে ঠিক মতো এই ব্যাকলিট ইস্যুটা এই ব্যাকলিটটা ঠিক মতো কাজ করছে কিনা। এটার ক্ষেত্রে আপনি অন্ধকার কোনো প্লেসে যেয়ে দেখে নিতে পারেন যে সব কয়টা কি এর পিছনে যদি ব্যাকলিট কিবোর্ড হয় তাহলে আলোটা ঠিক মতো জ্বলছে কিনা। আর যদি ব্যাকলিট কিবোর্ড না হয়, এই ল্যাপটপে যেমন ব্যাকলিট কিবোর্ড না, তাহলে আপনার এটা টেস্ট করার দরকার নেই। এরপর আপনার কাজ হচ্ছে আপনার টাচপ্যাড গুলো টেস্ট করে নেওয়া। এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আপনি টেস্ট করে নেবেন মাল্টিপল টাইমস যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে কি করছে না। তারপর আপনি এটা লক্ষ্য করবেন যে আপনার ল্যাপটপ যেটা নিচ্ছেন সেটার বডিতে কোনো রকম ডেন্ট আছে কিনা। ডেন্ট মিনস হচ্ছে যে কোনো রকম ট্যাপসা লাগা আছে কিনা বা কোনো স্ক্র্যাচ আছে কিনা। এই জিনিসগুলো অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন। তারপর আপনার কাজ হবে আপনি যখন শুরুতে এইসব করছেন, মানে আপনি যখন স্টার্ট করলেন ল্যাপটপটা দেখা, তখন আপনি দেখে নেবেন যে কত % চার্জ আছে, এন্ড আপনি এসব করার পর কত % চার্জে নামলো, এটা অবশ্যই একটু লক্ষ্য করবেন। এরপর আপনি চার্জিং অ্যাডাপ্টারটা দিয়ে হচ্ছে টেস্ট করবেন যে অ্যাডাপ্টারটা ঠিক মতো আছে কিনা, অ্যাডাপ্টার দিয়ে চার্জ হচ্ছে কিনা, কত % চার্জ হচ্ছে, কত তাড়াতাড়ি চার্জ হচ্ছে, এটাও লক্ষ্য করে নেবেন। অ্যাটলিস্ট এটার পিছনে যখন ল্যাপটপটা নিচ্ছেন তখন সেই সবটাতেই অ্যাটলিস্ট 2-3 ঘন্টা থেকে আপনি সম্পূর্ণ টেস্ট করেই ল্যাপটপটা বুঝে নেবেন। ল্যাপটপটা বুঝে নেওয়ার পর টেস্ট করার দরকার নেই, আপনি টেস্ট সম্পূর্ণ করার পরই ল্যাপটপটা বুঝে নেবেন। কেউ যদি বলে যে না আমরা এইভাবে টেস্ট করাই না বা করতে দেই না, তাহলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, কারণ আপনি নেওয়ার আগে সম্পূর্ণ টেস্ট করে নিতে পারেন, আপনাকে টেস্ট করতে দেওয়া হবে। অ্যান্ড অনেক ক্ষেত্রে তাদের একজন পার্সন টেস্ট করে দেয়, যে টেস্ট করে তারা বলে যে সব ঠিক আছে, দেন আপনাকে ডাকে যে আপনি দেখে নেন, আমরা দেখেছি সব ঠিক আছে। তখন আপনি আপনার মতো করে যতক্ষণ সময় লাগে আপনার ওইভাবে ওইভাবে টেস্ট করে নেবেন যে সব ঠিক আছে কিনা, এটা অবশ্যই দেখবেন। তো এখানে ব্যাটারি পাওয়ার অ্যাডাপ্টারেও দেখবেন যে পাওয়ার অ্যাডাপ্টারে কোনো ডেন্ট ফেন্ট আছে কিনা বা কোনো স্ক্র্যাচ আছে কিনা বা অন্য কোনো কিছু কিনা, এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড তারপর আপনি যদি আসুসের ল্যাপটপ কিনেন বা আপনি যদি
আসুস, এইচপি, লেনোভো যে ল্যাপটপই কিনেন না কেন, সেখানে একটা অ্যাপ থাকবে। এখানে যেমন মাই আসুস অ্যাপ আছে, আপনার লেনোভো হলে লেনোভোর একটা অ্যাপ থাকবে, এইচপির জন্য এইচপি। আপনি অবশ্যই অ্যাপটাতে ঢুকবেন, অ্যান্ড এই অ্যাপটাতে ঢুকে আপনি অবশ্যই দেখবেন যে এখানে ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টির বিষয়টা কেমন, যে আপনি যখন কানেক্ট করবেন ওয়াইফাইয়ের সাথে তখন আপনার এই জিনিসটা স্টার্ট হয়ে যাবে। এই জিনিসটা মানে আপনার ওয়ারেন্টি পিরিয়ডটা তখন স্টার্ট হবে। সাপোজ আমি এতক্ষণ যাবত যত পয়েন্ট বললাম, আপনার সম্পূর্ণ সব কয়টা পয়েন্ট ঠিক আছে, আপনার যদি সম্পূর্ণ সব কয়টা পয়েন্ট ঠিক থেকে থাকে, তাহলে আপনি মানে ল্যাপটপটা নিচ্ছেন, আমি তখন ওদেরকে বলবেন যে আমি, তখন তো আরও একটা জিনিস আছে, আপনি তো ওয়াইফাইটাও টেস্ট করবেন যে ওয়াইফাই ঠিক মতো কাজ করছে কিনা। তখন তো আপনাকে এটা টেস্ট করার জন্য আপনি আদার সব প্যারামিটার্স ঠিক আছে, আপনি কোনো ওয়াইফাইটা যখন দেখবেন, ওয়াইফাইটা কানেক্ট করে দেবে, তখন আপনি আপনার মাই আসুস অথবা এইচপির অ্যাপ অথবা লেনোভোর অ্যাপে ঢুকে দেখে নেবেন যে এই প্রোডাক্টটার ওয়ারেন্টি কখন শুরু হচ্ছে। এইটা আপনি যদি দেখে থাকেন যে আপনি আজকে নিচ্ছেন, বাট আজকের ডেটে নিচ্ছেন কিন্তু ওয়ারেন্টি আরও আগে, ওয়ারেন্টি পিরিয়ড সাধারণত এখান থেকে একটা জিনিস মেনশন করে দেয়। দেখেন এখানে বলছে যে 2 ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি, ঠিক আছে, ওয়ারেন্টি ডিটেলস। তার মানে এখানে আমাকে মেনশন, আমি এই ল্যাপটপটা 2021 সালে নিয়েছিলাম নভেম্বর মাসে 24 তারিখের দিকে। সো আপনি এই জিনিসটা দেখে নেবেন যে আপনি যেই ডেটে নিচ্ছেন সেই ডেট থেকেই 2 বছর পরের ওয়ারেন্টি এক্সপায়ার ডেট এই জিনিসটা দেখায় কিনা। হ্যাঁ, আদারওয়াইজ দেখাচ্ছে যে আপনি আজকে নিচ্ছেন, 2 বছরের আগেই সেই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। অনেক ক্ষেত্রে, অনেক কোম্পানির ক্ষেত্রে আমরা জানি 365 দিনে 1 বছর, অনেক কোম্পানি 300 দিন ওয়ারেন্টি, 2 ইয়ার্স ওয়ারেন্টি বলতে তারা 300 দিনে 1 বছর ক্যালকুলেশন করে ওয়ারেন্টিটা দেয় বা এরকম। তো এই জিনিসটার জন্য আপনি দেখে নেবেন। অ্যান্ড কেন এই সব কিছু বলছি, আপনি যদি একবার এই সব কিছু ল্যাপটপ নেওয়ার মানে বুঝে নেওয়ার আগেই, মানে সব কিছু টেস্ট করার আগেই যদি ল্যাপটপ বুঝে নেন, তাহলে আপনি যদি ওয়ারেন্টি ক্লেম করেন, তাহলে আপনার প্রায় ক্লেম ডিউরেশন 20 days বা এইরকম একটা ইস্যু থাকবে, ঠিক আছে। তো আপনি অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ব্যাটারিও চেক করে নিন, আপনি ওয়াইফাইটাও চেক করলেন, আপনার ওয়ারেন্টি পিরিয়ডটাও চেক করলেন। এবার এবার আপনি যেহেতু ওয়াইফাইয়ের মধ্যে ঢুকে গেছেন, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়েছেন, তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে মেনশন করছে 60 হার্জ রিফ্রেশ রেট। তো আপনি এখানে এসে রিফ্রেশ রেট টেস্ট দিবেন, এখানে ইউএফও টেস্ট আসবে। ইউএফও টেস্ট আসলে আপনার এই জায়গাটাতে দেখাবে যে আপনার রিফ্রেশ রেটটা বর্তমানে কত। ওকে, আমার এখানে দেখাচ্ছে যে 144 এফপিএস, 144 হার্টজ। আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার এইখানে কতটা মেনশন করছে, আপনার ওয়েবসাইটে কতটা মেনশন করছে। আপনি এখানে এসে লিখবেন যে ডিসপ্লে, এই জায়গাটাতে ডিসপ্লের পর অ্যাডভান্স ডিসপ্লেতে আসবেন, দেখে নেবেন এখানে যে আপনার ডিসপ্লের রিফ্রেশ রেটটা কত, সাপোর্টেডটা কত, এই জিনিসটা টেস্ট করে নেবেন। আমারটা 144 হার্টজ, সো 144 দেখাচ্ছে, আপনারটা 60 হলে 60 দেখাবে। অ্যান্ড 60 যদি দেখায়, আপনি ইউএফও টেস্টটা দেখবেন যে আপনাকে এখানে 60 দেখাচ্ছে কিনা, কনস্ট্যান্ট 60 দেখাচ্ছে কিনা। যদি 60 না দেখায় তাহলে ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে, যদি 30 দেখায় তাহলে কোনো প্রবলেম আছে। এই প্রবলেমটা বলবেন অবশ্যই, সেলস পারসনকে বলবেন যে এটা কেন এরকম দেখাচ্ছে। অনেক সময় যেমন এইখান থেকে আমি একটা জিনিস দেখাই, এখান থেকে আমি 60 হার্টজের রিফ্রেশ রেটটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো, যদিও 144 হার্টজ পর্যন্ত আমার ম্যাক্স, কমিয়ে নিয়ে আসতে পারবো। সো আপনার যদি কমানো থাকে আপনি দেখে নেবেন যেটা কমানো আছে নাকি কমিয়ে রেখে, মানে কমানো আছে নাকি কমে গেছে একা একাই। সো এই জিনিসটা, অ্যান্ড যদি বাড়াই, এই জিনিসটা যদি চেঞ্জ করে, তারপর ল্যাপটপ রিস্টার্ট দিবে, অ্যান্ড রিস্টার্ট দেওয়ার পর আপনি টেস্ট করে নেবেন যে রিফ্রেশ রেটটা ঠিক আছে কিনা। এই হচ্ছে একটা ব্যাপার। আর আর ইম্পর্টেন্ট পার্ট তেমন কোনো নাই, ল্যাপটপ দেখার সময়, কেনার সময় এই জিনিসগুলো সাধারণত দেখে নিতে হবে। আর আর কোনো কিছু নাই। সো আপনি সবকিছু অ্যান্ড আউটলুকটা ইন্সপেকশন করবেন ঠিক মতো ভাবে, যে
কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো দেখে নেবেন। কারণ অনেক সময় হতেও পারে যে এই প্রোডাক্টটা ওয়ারেন্টিতে কেউ দিয়ে গেছে বা রিপ্লেস করে আপনি, মানে রিপ্লেস না হলেও কেউ রিজেক্ট করেছে আপনাকে এখন দিচ্ছে, এরকম যে ইস্যু যেন না হয়। সো আপনি ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন। অ্যান্ড অবশ্যই র্যামের বিষয়টা মাথায় রাখবেন। অ্যান্ড এইরকম, এটাই হচ্ছে ব্যাপার। ও হ্যাঁ, আরও একটা জিনিস, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, এখানে যেমন অপারেটিং সিস্টেম বলেছে FreeDOS। ওকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন FreeDOS, তার মানে আপনাকে এখানে কোনোভাবে কোনো উইন্ডোজ সাপোর্ট দিচ্ছে না, তারা আপনাকে ইনস্টল করে দিবে, সেটা ঠিক আছে। বাট আপনি কোনো উইন্ডোজ পাচ্ছেন না বা মাইক্রোসফটের কোনো ভার্সন পাচ্ছেন না এই ল্যাপটপে। তারা আপনাকে অবশ্যই ইনস্টল করে দিবে, বাট সেটা অথরাইজ না সবসময়। হ্যাঁ, কিন্তু আমরা যে আগের ল্যাপটপটা দেখেছিলাম এইচপি, এই ল্যাপটপটা, আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এই ল্যাপটপে, তাহলে দেখেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 হোম, হ্যাঁ, অ্যান্ড লাইসেন্সড অ্যাপ্লিকেশন মাইক্রোসফট অফিস। তো আপনি এটা অবশ্যই ইনশিওর হয়ে নেবেন, দেখে নেবেন যে আপনার উইন্ডোজ 10 হোম দেওয়া আছে কিনা, জিজ্ঞেস করে নেবেন যে এটা কি অথরাইজড উইন্ডোজ কিনা। কারণ মানে একটা উইন্ডোজের দাম কিন্তু অনেক। হ্যাঁ, আমরা উইন্ডোজটাকে দেখি, মানে ওইভাবে করি না, বাট একটা উইন্ডোজের অরিজিনাল প্রাইস কিন্তু হিউজ। সো দেখেন একটা মাইক্রোসফট 365 বা উইন্ডোজের কোনো ভার্সনের দাম আসলেই কিন্তু হিউজ। 365 প্রফেশনাল, সেটার প্রাইস হচ্ছে 7500 এইরকম। তো আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার এই জিনিসগুলো কিছু কিছু যেসব ইয়াতে থাকে না, সেইগুলোতে দেখা যায় যে কোনো একটা পাইরেটেড কপি দিয়ে দেয় বা এরকম দেয়। কিন্তু আপনি যেহেতু এইরকম যদি আপনার মেনশন থাকে, আপনি এইচপি নিলে যেহেতু এই জিনিসটা অফিসিয়ালি পাচ্ছেন, সো এইটা চেক করে নেবেন যে এটা মানে অফিসিয়ালি দিচ্ছে কিনা, অ্যান্ড জিজ্ঞেস করে নেবেন। আরও একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন এখানে, যে Zen 3, এটা এই এসএসডিটা কিন্তু Zen 3 এসএসডি। ওকে, যে PCIe Zen 3 এসএসডি। অ্যান্ড আমরা যেটা দেখেছিলাম, আমরা যেটা এখানে আসুসের দেখেছিলাম, সেটা কিন্তু Zen 4 ছিল। Zen 4 এসএসডি। আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার এসএসডিটা যেটা দিচ্ছে সেটা কি Zen 3 নাকি Zen 4। আপনি আসলে এখান থেকে আসলেই দেখে নিতে পারবেন, এবং ওদেরকেও জিজ্ঞেস করতে পারবেন। অ্যান্ড রিড রাইট স্পিড দেখলেও বোঝা যাবে। আপনি চাইলে Zen 3 থেকে Zen 4 অনেক অনেক ফাস্টার। আপনি যখন ট্রান্সফার করবেন ডাটা, ওইটার স্পিড দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা Zen 3 নাকি Zen 4। সো এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। আর মেনশন করার মতো এখানে কিছু নাই। তো এই ছিল এখনকার ভিডিও, আশা করি আপনাদের এটা কাজে লাগবে।